পাহাড় যদি আপনাদের ভালোবাসা হয় আর প্রকৃতির কোলে শান্তির খোঁজে যদি আপনি বেরিয়ে পড়েন, তাহলে আজকের এই ভিডিও শুধুই আপনার জন্য। আমরা চলেছি হিমাচলের হৃদয় সিমলা ও মানালিতে। একদিকে সিমলা ব্রিটিশদের শীতকালীন রাজধানী, অন্যদিকে মানালি অ্যাডভেঞ্চার, বরফ আর রোমান্সের স্বর্গ। এই সফরে আপনি পাবেন টয় ট্রেনের সফর, মল রোডের হাঁটাচলা, কুফরি আর সোলাং ভ্যালির রোমাঞ্চ, সাথে বরফে ঢাকা পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের এক ভয়াবহ সৌন্দর্য অভিজ্ঞতা। চলুন ঘুরে আসি কুইন অফ হিলস সিমলা থেকে শুরু করে মানালির স্নো ক্যাপড মাউন্টেন আর শেলি ভ্যালির এক্সপ্লোরেশনে। এই ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন এটাই হতে পারে আপনার জীবনের পরবর্তী ট্রিপ। তবে ইনফরমেশন আর ভিজুয়াল একদমই সস্তায় পাবেন না। থাকবে 5 রাত 6 দিনের সিমলা, কুফরি, সোলাং ভ্যালি ও মানালি ভ্রমণ ট্যুর প্ল্যান। তার সাথে থাকছে যাতায়াত, থাকা খাওয়া, প্যাকেজ বুকিং, খরচ খরচা ইত্যাদি সমস্ত কিছু। আর আমরা এই সিমলা মানালি ট্যুর প্ল্যান করেছিলাম ইন্ডিয়ান ট্রাভেলিং হাবের অশ্বিনী শর্মার সাথে। 5 রাত 6 দিনের শর্মাজির প্যাকেজ শুরু হয় 7,000 থেকে। কিভাবে আপনারা এই অফার পাবেন, এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আমি দেবজ্যোতি, আপনাদের ভ্রমণ সঙ্গী, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সিমলা মানালি ভ্রমণের সবচেয়ে সঠিক সময় কোনটি? হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ও তার সাথে সাথে কুল্লু মানালি ভ্রমণের জন্য 3টে সঠিক সময় আছে। একটি হলো এপ্রিল থেকে জুন, দ্বিতীয়টি হলো জুলাই থেকে সেপ্টেম্বর, আর তৃতীয়টি হলো অক্টোবর থেকে ডিসেম্বর। আর যদি আপনি অতি বেশি বরফ ভালোবাসেন, তাহলে আপনাদের যেতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। সিমলার উচ্চতা 7,268 ফিট এবং মানালির উচ্চতা 6,310 ফিট। তাই শীতকালে আপনারা এখানে অবশ্যই বরফের দেখা পাবেন। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং মার্চ, এপ্রিল, মে হলো সবচেয়ে বেস্ট টাইম সিমলা মানালি ভ্রমণের। তাছাড়া সিমলা মানালি ভ্রমণের আরেকটি বেস্ট টাইম হলো জুলাই থেকে সেপ্টেম্বর, যখন রোথাং পাস খোলা থাকে এবং এই সময় কিন্তু আপনি স্পিডি ট্যুর করতে পারেন এবং সঙ্গে চন্দ্রতার লেকও দেখতে পারেন। তাই যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয়, রোথাং পাস এবং চন্দ্রতার লেক দেখতে চান, তারা এই বর্ষার সময় মানালি ট্যুর করতে পারেন। এই সময় খরচপাতিও খুবই কম হয় এবং লোকের ভিড়ভাট্টাও খুবই কম হয়। তবে বৃষ্টি হবে কিন্তু প্রচুর। এইটুকু রিস্ক নিয়ে যেতে হবে, কারণ আপনি অ্যাডভেঞ্চার করতে চাইছেন। অক্টোবর, ডিসেম্বর এবং মে মাসে পুরো সিজন টাইম থাকে। তাই অন্যান্য সময় থেকে এই সময় সমস্ত কিছুরই রেট এবং খরচাপাতি একটু বেশি হবে। তাই আপনি আপনার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে দরদাম করে নিতে পারেন। সিমলা, কুল্লু, মানালি কিভাবে পৌঁছবেন? সিমলা বা কুল্লু মানালি যাওয়ার জন্য কলকাতা বা হাওড়া থেকে কোনো ডিরেক্ট ট্রেন কিন্তু নেই। যদিও মানালিতে কোনো রেল স্টেশনই নেই, তবুও কলকাতা থেকে সিমলা যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে কালকা রেলওয়ে স্টেশনে, যার জন্য কলকাতা থেকে একটাই ট্রেন আছে, 12-3-11 নেতাজি এক্সপ্রেস। সময় লাগে প্রায় 36 ঘন্টা। স্লিপারের ভাড়া লাগে 710 টাকা এবং 3 টায়ারে 1860 টাকা। হাওড়া স্টেশন থেকে রাত 9:55 ছেড়ে 36 ঘন্টার পর ভোর 3টার সময় পৌঁছানোর কথা কালকা স্টেশনে। যদিও এই ট্রেন কিন্তু চিরকালের মতো লেট করে। কালকা স্টেশনে পৌঁছে আপনাকে ধরতে হবে কালকা টু সিমলা টয় ট্রেন। এই নেতাজি এক্সপ্রেসের সাথে লিঙ্ক টয় ট্রেন হলো শিবালিক এক্সপ্রেস, যেটি ভোর 5:45 ছেড়ে সকাল 10টার মধ্যে পৌঁছে দেবে সিমলাতে। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 65 টাকার মতো। আপনি যদি নেতাজি এক্সপ্রেসের টিকিট না পান, তাহলে যে কোনো ট্রেনের টিকিট কেটে সবার প্রথমে পৌঁছে যান দিল্লি। দিল্লির কাশ্মীরি গেট থেকে প্রতিদিন বাস ছাড়ে সিমলার উদ্দেশ্যে। যে বাসে করে আপনি ডাইরেক্ট সিমলা পৌঁছে যেতে পারেন 800 থেকে 900 টাকার মধ্যে। সময় লাগবে 9 ঘন্টা থেকে 9.5 ঘন্টা। এছাড়াও বাই ফ্লাইটে আপনারা সিমলা যেতে পারেন। তার জন্য আপনাদের কলকাতা থেকে বাই ফ্লাইটে দিল্লিতে নামতে হবে বা কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছাতে হবে এবং দিল্লি থেকে প্রতিদিন একটি ফ্লাইট ছাড়ে সিমলার উদ্দেশ্যে সকাল 6:20-তে। ভাড়া মোটামুটি 2900 টাকার মতো। এটি 1 ঘন্টা 15 মিনিটে আপনাদের পৌঁছে দেবে সিমলা এয়ারপোর্টে। কিন্তু আমরা ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেছিলাম, তাই আমরা গিয়েছিলাম হাওড়া থেকে দিল্লি 12-2-73 NDLS দুরন্ত এক্সপ্রেসে এবং দিল্লি থেকে সিমলা যাওয়ার জন্য আমাদের পিক আপ করতে আসে ট্রাভেল এজেন্সির গাড়ি আর্টিকা। তো অবশেষে আমরা সিমলা পৌঁছে গেছি ট্রাভেল এজেন্ট অশ্বিনী শর্মাজির মাধ্যমে। রাস্তা ছিল সুন্দর আর জার্নিটাও একদম আরামদায়ক। কিন্তু এখন বড় প্রশ্ন, থাকবো কোথায়? আমাদের এই সিমলা মানালি ট্যুর প্যাকেজ থাকা, খাওয়া এবং ঘোরানোর জন্য গাড়ির ব্যবস্থা ছিল। আমাদের জন্য বুক করা হয়েছে একটি হোটেল, যেটা সিমলার মূল শহর থেকে একদম কাছেই। চারপাশে পাহাড়, পাইন গাছ আর ঠান্ডা হাওয়া, এক কথায় যেন স্বর্গ। হোটেলের নাম হলো হোটেল ডিভাইন হিল।
আর এখানে সুবিধার কথা বলতে গেলে ফ্রি ওয়াইফাই, গরম জল, রুম সার্ভিস আর একটা দারুণ ভিউ। আমাদের 5 নাইট 6 ডেজ ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা 2 রাত কাটাবো সিমলাতে এবং 3 রাত মানালিতে। হোটেল চুজ করার অপশানে আমাদের 3 রকম ক্যাটাগরির অপশান দেওয়া হয়েছিল ট্যুর প্যাকেজে। একটি 2 স্টার ডিলাক্স ক্যাটাগরি, 3 স্টার সুপার ডিলাক্স ক্যাটাগরি আর 4 স্টার লাক্সারি ক্যাটাগরি। হোটেল অনুযায়ী আপনাদের প্যাকেজের রেটও কিন্তু তেমনই হবে। আমরা বুক করেছিলাম 2 স্টার ডিলাক্স রুম। আপনারা আপনাদের রুম চয়েস অনুযায়ী অশ্বিনী শর্মাজির সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে শর্মাজির নম্বর এবং ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং উনি আপনাদের থাকা, খাওয়া, গাড়ির সমস্ত ব্যবস্থা করে দেবেন আপনার বাজেট অনুযায়ী। তো বন্ধুরা, এবার চলুন আমাদের 5 নাইট 6 ডেজের ট্যুর প্ল্যানটা একবার দেখে নিই। আমাদের 5 নাইট 6 ডেজ ট্যুরটি শুরু হবে সিমলা থেকে এবং শেষ হবে মানালি টু চণ্ডীগড় স্টেশনে। তো আমরা প্রথমে হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে 22 ঘন্টা কাটানোর পর আমরা পৌঁছে যাই দিল্লি স্টেশনে সকাল 7টার সময়। এখান থেকে আমাদের ডে 1 শুরু। আমাদের এখান থেকে ট্যুর প্যাকেজ শুরু এবং এজেন্সি আমাদের একটি আর্টিকা পাঠান এবং ওই আর্টিকা করে দিল্লি টু সিমলা রওনা দিই। সকালবেলা দিল্লির কোলাহল পেছনে ফেলে আমরা যাত্রা শুরু করি সিমলার উদ্দেশ্যে। প্রথমেই চোখে পড়ে শহরের ব্যস্ত রাস্তা, কিন্তু ধীরে ধীরে আমরা প্রবেশ করি পাহাড়ের আঁকাবাঁকা পথে। পথে দেখা মেলে সবুজ বনভূমি, ছোট ছোট গ্রাম এবং মাঝে মাঝে ঝর্ণার কোলাহল শব্দ। প্রতিটি মোড়ে প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয়। চণ্ডীগড় পেরিয়ে পাহাড়ির পথ শুরু হয়। এখানে গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া মুখে লাগে আর দূরে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। পথে আমরা থামি একটি ছোট চায়ের দোকানে। গরম চায়ের কাপ হাতে নিয়ে উপভোগ করি চারপাশের সৌন্দর্য। সিমলা যাওয়ার পথে হঠাৎই আমাদের চোখে পড়ল একটি দারুণ সাইনবোর্ড, পিঞ্জর গার্ডেন 2 কিলোমিটার অ্যাহেড। সময় তখন দুপুর 1টা। ভাবলাম চলো আগে একটু গার্ডেন ঘুরে দেখা যাক। প্রবেশ মূল্য মাত্র 25 টাকা মাথা পিছু। এখন মনোরম পরিবেশ যদি মাত্র 25 টাকায় সময় কাটানো যায় তাহলে না ঢুকে উপায় আছে? পিঞ্জর গার্ডেন, যাকে বলা হয় জাদবিন্দ্রা গার্ডেন, এটি শুধু একটি গার্ডেন নয়, এটি একটি ইতিহাসের অংশ। এই মুঘল স্টাইলের গার্ডেন তৈরি হয়েছিল 17 শতকে। 6টি স্তরে বিভক্ত এই গার্ডেনের একটার পর একটা টেরেস, ঝর্ণা, ফুলের বিছানা, পুরো এক রাজকীয় স্থাপত্য। প্রথম ধাপে ULCA ম্যাজেস্টিক ফাউন্টেন, তারপরে একে একে দেখা যায় রয়্যাল প্যাভিলিয়ন, মিনি প্যালেস, আর চারপাশে সাজানো হাজারো প্রজাপতির ফুল আর গাছপালা। অনেকেই এখানে আসে শুধু একটি ফটো তুলতে নয়, একটি শান্তির খোঁজে। কোলাহল থেকে দূরে এই গার্ডেন যেন একটি নিঃশব্দ রূপকথার জগৎ। আপনারা যদি পরিবার নিয়ে আসেন কিংবা বন্ধুদের সাথে অথবা একা, এখানে সবার জন্য কিছু না কিছু আছে। আর সিমলা যাওয়ার আগে এরকম একটা জায়গা ঘুরে নেওয়া মানে মনটাকে আরো ফ্রেশ করে নেওয়া। তো পিঞ্জর গার্ডেন দেখে আমাদের যাত্রাপথ শুরু হলো আরো এক ধাপ সুন্দরভাবে। সামনে সিমলা, কিন্তু পেছনে রেখে যাচ্ছি এক টুকরো ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন। ট্রাভেল এজেন্সির গাড়ির মাধ্যমে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যে 6:15 দিকে পৌঁছলাম আমরা হোটেলে। আমাদের বেশ ভালোই পরিষ্কার হোটেল দেওয়া হয়েছে। যদিও আমরা 2 স্টার হোটেল বুক করেছিলাম, তাও হোটেলে ঢুকে যেটা মনে হলো, এটা মনে হয় না 2 স্টার হোটেল। রুমগুলো বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের জানলাগুলো দিয়ে সিমলার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যা কল্পনা করা যায় না। হোটেলটি বেশ আমাদের দারুণ লেগেছে। হোটেলে ঢুকে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড, লাঞ্চ কিন্তু ইনক্লুড নেই। আজ আমাদের দিন শেষ। রাতে হোটেলে ডিনার শেষ করে বিশ্রাম নিলাম আগামী দিনের ট্যুরের প্রস্তুতিতে। আজ আমাদের ডে 2। আজ আমরা ঘুরতে বেরোবো সিমলার লোকাল সাইট সিন দেখার জন্য। সবার প্রথমেই আমরা গেলাম কুফরি। যদি আপনারা সিমলাতে বরফ দেখতে না পান, কুফরিতে গিয়ে কিন্তু আপনারা বরফ অবশ্যই পাবেন। সেটা যদি আপনারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আসেন, কারণ কুফরির হাইট 8,923 ফিট। সবার আগে আমরা চলে এলাম কুফরি ভ্যালিতে। বরফে মোড়া পাহাড়, ঠান্ডা হাওয়া আর অফুরন্ত সবুজ ঘেরা বন, এক কথায় অপূর্ব। এখানে চাইলে আপনারা ইয়াক রাইডিং উপভোগ করতে পারেন। পাহাড়ি পথে এই যাত্রা রোমাঞ্চে ভরপুর ছিল। তারপর গেলাম আপেল অর্চার্ড দেখতে। কাজ যেন ছবির মতো সাজানো, লাল টসটসে আপেলের বাগান। চাইলে এখান থেকে অর্গানিক আপেল কিনেও নিতে পারেন। এরপর হাজির হলাম আমরা কুরফি ওয়ার্ল্ড, যেখানে রয়েছে নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ, স্লেজিং, স্কিইং এবং রোপওয়ে। অ্যাডভেঞ্চারের পুরো প্যাকেজ। কুফরি ঘোরার পর এবার চলুন সিমলার লোকাল সাইট সিন শুরু করা যাক। কুফরি ঘোরার পর আমরা চললাম সিমলার লোকাল সাইট সিন দেখার জন্য।
পায়ে হেঁটে আমরা গেলাম সিমলা মল রোড এবং সিমলা রিচ। বিকেলের সময় এই সব জায়গার ঘোরার মজাই আলাদা। আপনাদের অবশ্যই আসা উচিত এই সব জায়গায়। এর পাশেই আছে একটি বড় মার্কেট যার নাম লক্কর বাজার। লক্কর বাজারে আপনারা অতি সস্তায় জিনিসপত্র কিনতে পারেন। ঠিক যেমন দার্জিলিংয়ের মহাকাল মার্কেট, গ্যাংটকের লাল বাজার, ঠিক তেমনি সিমলার লক্কর বাজার। আমরা কিছু কেনাকাটা করে চলে এলাম এখানকার দামি বাজার স্ক্যান্ডেল পয়েন্টে। এখানে আপনারা দেখতে পাবেন নামি দামি কিছু শোরুম, কিন্তু এই শোরুমগুলোতে জিনিসপত্রের রেট অনেকটাই বেশি। চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। এগুলি দেখার পর আমরা চলে গেলাম সিমলার চার্চ দেখার জন্য। সিমলার দ্য রিচের উপর দাঁড়িয়ে থাকা এই চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। এর নির্মাণ শুরু হয় 1844 সালে এবং সম্পূর্ণ হয় 1857 সালে। ব্রিটিশ আমলের তৈরি এই চার্চ আজও তার স্থাপত্য দিয়ে মানুষকে মুগ্ধ করে। এছাড়াও চার্চটির বিশাল ক্লক টাওয়ার, তার গম্ভীর পরিবেশ যেন এক ধরনের অতীতের স্পর্শ পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই 3 ইডিয়ট সিনেমা দেখে থাকবেন। সেই 3 ইডিয়টের সিনেমা এই চার্চের সামনে শুটিং হয়েছিল। চার্চ দেখে আমরা গেলাম সিমলার কালীবাড়ির দিকে। কালীবাড়ি মন্দির এখানকার জাগ্রত মন্দির। কালীবাড়ি মন্দির থেকে আমরা গেলাম এখানকার জাকু টেম্পলে। জাকু টেম্পল বেসিক্যালি হনুমানজির মন্দির। সিমলার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত জাকু টেম্পল, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে রয়েছে 108 ফুট উঁচু এক বিশাল হনুমানজির মূর্তি, যা অনেক দূর থেকে চোখে পড়ে। এটি ভারতবর্ষের অন্যতম উচ্চতম হনুমান মূর্তি। পুরাণ মতে রামায়ণের সময় হনুমানজি এই পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকেই এই স্থানটি পবিত্র বলে মনে করা হয়। মন্দিরে উঠার পথ কিছুটা খাড়া, তবে এখন রয়েছে জাকু রোপওয়ে। 5 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন পাহাড়ের চূড়ায়। আরেকটি মজার দিক হলো এখানে প্রচুর বানর আছে, তাই সাবধানে চলাফেরা করতে হয়। এখানে আছে ছোটদের জন্য একটি পার্ক। চূড়ায় পৌঁছলে আপনি পুরো সিমলা শহরের মনোমুগ্ধকর ভিউ দেখতে পারবেন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার সময় আমরা হোটেলে ফিরে এলাম। শরীরটা ক্লান্ত হলেও মন ছিল ভরপুর আনন্দে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম পরের দিনের প্রস্তুতি নিয়ে, কারণ পরের দিন আমাদের যাত্রা মানালির উদ্দেশ্যে। আরেকটা স্বপ্নের জায়গা, আরেকটা রোমাঞ্চে ভরা দিন অপেক্ষা করছে। আজ আমাদের ডে 3। আমরা এখন যাব সিমলা থেকে কাশল এবং শেষে মানালি। কাশল হিমাচলের একটি অফবিট এরিয়া, কিন্তু এই কাশল কিন্তু মানুষদের মনে একটি জনপ্রিয়তা অর্জন করেছে। সিমলা থেকে মানালি যাবার পথে কুল্লুর আগে উত্তর থেকে কাশলের দিকে যেতে হয়। পার্বতী নদীর তীরে অবস্থিত কাশল খুবই একটি সুন্দর জায়গা। গাড়িতে করে যেতে যেতে আমরা দেখলাম সুন্দরনগর এবং পাণ্ডু ড্যাম। এই দুটি আপনাদের দারুণ লাগবে। পাণ্ডু ড্যামের বিশাল বাঁধ আর এর নিচে বয়ে চলা জলধারা এক দারুণ দৃশ্য তৈরি করে। এই বাঁধ তৈরি হয়েছে বিপাশা নদীর উপর, আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। যাত্রাপথে আমরা পাড়ি দিলাম কুল্লু ভ্যালি। চারপাশে বরফে ঢাকা পাহাড়, নিচে বয়ে চলা বিপাশা নদী, আর এর সাথে প্রচুর আপেল বাগান। এই উপত্যকার সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এই জায়গায় আপনি প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানকার রিভার র্যাফটিং পয়েন্ট জাস্ট দারুণ। বিপাশা নদীর উপরে এই রিভার র্যাফটিং করতে হয়। আপনারা যদি করতে চান তাহলে সারা দিনটা আপনারা এখানে কাটাতে পারেন এবং এই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং, রিভার র্যাফটিং, হট বেলুন রাইড ইত্যাদি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till এখান থেকে বেরিয়ে আমরা থামলাম মিনি বৈষ্ণবী দেবী মন্দির দেখতে। জম্বুর আসল বৈষ্ণদেবী মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দিরে রয়েছে
ছোট গুহার মধ্য দিয়ে প্রবেশের পথ, যেটা ভক্তদের কাছে খুবই আকর্ষণীয়। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই। এইভাবে পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি স্বপ্নের গন্তব্য মানালি। সামনে অপেক্ষা করছে আরও অনেক রোমাঞ্চ, বরফ আর অ্যাডভেঞ্চারের গল্প। কুল্লুতে অনেকে নাইট স্টে করে, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমরা করেছিলাম মানালিতে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে আমরা এই সমস্ত জায়গাগুলি দেখে মানালিতে পৌঁছলাম সন্ধ্যে 5:30টার দিকে। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা কয়েকজন বেরিয়েছিলাম হোটেলের বাইরের পরিবেশ দেখার জন্য। আমাদের হোটেলটা ছিল আপেল বাগানের মধ্যিখানে। এত সুন্দর দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। সামনে তাকালেই চারদিকে বরফে ঢাকা পাহাড় আর পাশেই আপেল বাগান। যদিও গাছে এখনও আপেল আসেনি। একটু ঘোরাফেরা করে সন্ধে হতেই রুমে চলে এলাম। রাতে ডিনার কমপ্লিট করে রেস্ট নিয়ে তৈরি ছিলাম ডে 4-এর জন্য। ডে 4 আজ ঘোরাঘুরির চতুর্থ দিন। মানালির প্রকৃতি আর পুরাণ একসাথে মিশে যায় এমন কিছু জায়গায়। আজকে আমরা চলেছি মানালির হৃদয় ছুঁয়ে যাওয়া কয়েকটা স্পিরিচুয়াল স্পটে। আজ কিন্তু আমরা মানালির সাইট সিন করব, তাই প্রথমেই চললাম হিড়িম্বা দেবী মন্দিরে। চারদিকে উঁচু দেবদারু গাছের জঙ্গলের মধ্যে যেন লুকিয়ে আছে এক পুরনো গল্প, মহাভারতের ভীম ও হিড়িম্বার প্রেমের কাহিনী। 1553 সালে তৈরি এই মন্দির কাঠের স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মিশেল। যখন মন্দিরের সামনে দাঁড়াবেন মনে হবে যেন কোনো পাহাড়ি রূপকথায় ঢুকে পড়েছেন। এই মন্দিরটি মহাভারতের চরিত্র ভীমের স্ত্রী হিড়িম্বার উদ্দেশ্যে উৎসর্গ করা। হিড়িম্বা ছিলেন রাক্ষস কুলের একজন, কিন্তু ভীমের ভালোবাসায় তিনি রূপ নেন এক শক্তিশালী দেবীতে। এখানকার মানুষরা বিশ্বাস করেন হিড়িম্বা দেবী এখনও এই মন্দিরে বিরাজমান। চারদিকে যেন এক অদ্ভুত মায়াবী পরিবেশ, নীরবতা, পাখির ডাক আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। মন্দিরের কাঠের খোদাই, ছাদ আর নকশা চোখ ধাঁধানো। যারা মানালিতে ঘুরতে আসবেন তাদের জন্য হিড়িম্বা দেবী মন্দির একদম মিস করা উচিত নয়। আমরা হিড়িম্বা দেবীর ঐতিহাসিক মন্দির দর্শনের পরে আমরা এবার এগিয়ে চললাম মানালির সবচেয়ে প্রাণবন্ত জায়গা মল রোডের দিকে। মল রোড মানালির এমন একটি স্থান যেখানে শহরের আসল প্রাণ ধরা পড়ে। এখানে পা রাখতেই যেন চারদিকে এক উৎসব মুখর পরিবেশ অনুভব হয়। দোকানপাট, ক্যাফে, রেস্তোরাঁ, হস্তশিল্পের দোকান এবং অগণিত পর্যটকদের ভিড়ে জমজমাট এই রাস্তা। এখানে আপনাদের সময় কাটাতে বেশ ভালোই লাগবে। তাছাড়া হিমাচল এসেছেন, কিছু কেনাকাটা করবেন না তা কি হয়? এখানে বিভিন্ন কেনাকাটার দোকান আছে, আপনারা বেশ সস্তায় জিনিস সব পেয়ে যাবেন। আমরা মল রোডে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম লাঞ্চ করতে এখানকার বিখ্যাত বাঙালি হোটেলে। 120 টাকায় আপনারা বাঙালি খাবার মাছ ভাত পেয়ে যাবেন। 4-5 দিন মুখে খাবারের কোনো স্বাদ পেয়েছিলাম না। এই হোটেলে খাবার খেয়ে আমাদের বাড়ির খাবারের স্বাদ পেলাম। আপনারা এলে অবশ্যই এখানকার বাঙালি হোটেলের খাবার খেতে পারবেন। মল রোডের লাঞ্চের দারুণ অভিজ্ঞতার পরে আমরা রওনা দিলাম মানালির আর একটি অপূর্ব জায়গার দিকে, বনবিহার এবং তিব্বেতেন মনেস্ট্রি ঘুরে দেখার জন্য। প্রথমে গেলাম বনবিহার ন্যাশনাল পার্ক, এক টুকরো সবুজ স্বর্গ, মানালির ব্যস্ততা থেকে একটু নিভৃতে সময় কাটানোর আদর্শ জায়গা। পাহাড়ি গাছের ছায়ায় ঢাকা এই পার্কে প্রবেশ করতেই মনে হলো যেন প্রকৃতি আপনাকে বুকে টেনে নিচ্ছে। মাথার উপর দিয়ে ঢেকে রাখা বিশাল বিশাল দেবদারু গাছ, পাখির কলতান আর ঠান্ডা হাওয়ার মৃদু ছোঁয়া সব মিলিয়ে এক অনন্য শান্তির আবহাওয়া। বনবিহার পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এখানকার ছোট্ট লেক। চাইলে এখানে প্যাডেল বোটে চড়ে লেকের শান্ত জলে কিছুটা সময় কাটাতে পারেন। চারপাশের দৃশ্য আর ঠান্ডা আবহাওয়া বোটিংয়ের মজা যেন আরও বাড়িয়ে দেয়। বনবিহার পার্কে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম মানালির বিখ্যাত তিব্বেতেন মনেস্ট্রির দিকে। তিব্বেতেন মনেস্ট্রিতে ঢুকতেই মন যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। রঙিন প্রার্থনার পতাকা আর লাল সোনালী রঙের চমৎকার স্থাপত্য যেন আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতের অনুভবের মধ্যে। ভেতরে বিশাল আকারের বুদ্ধ মূর্তি আর তার চারপাশে থাকা প্রার্থনার চাকা ঘোরাতে ঘোরাতে যেন অনুভব করলাম এক গভীর অন্তরঙ্গতা আর শান্তি। মনেস্ট্রির পরিবেশ এতটাই শান্ত যে কিছুক্ষণ বসে শুধু নিঃশব্দ সময় কাটালেই মনে হয় আত্মার সাথে এক নতুন সংযোগ তৈরি হয়েছে।
বনবিহারের সবুজ প্রকৃতি আর তিবেতের মনিষ্ঠির আধ্যাত্মিক শান্তি দুই মিলে এই ছোট্ট ভ্রমণের অংশটি আমাদের মানালি ট্রিপের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। আপনারা যদি মানালিতে আসেন তাহলে মল রোডের কোলাহল পেরিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে ভুলবেন না বনবিহার আর তিবেতের মনিষ্ঠিতে। আজকে এই সমস্ত জায়গা দেখে আমরা হোটেলে চলে এলাম। যেহেতু আমাদের ডিনার প্যাকেজের মধ্যে আছে তাই হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম নেক্সট ডের জন্য। ডে 5, আজ আমাদের মানালি ভ্রমণের পঞ্চম দিন। সকাল সকাল উঠে আমরা হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম সেই গন্তব্যের দিকে যার জন্য মানালি ভ্রমণ এত বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, উত্তেজনা আর ইতিহাসের স্পর্শ। আজকের দিনের প্রতিটা মুহূর্তে মিলবে সেই অনন্য অভিজ্ঞতা। কিন্তু আজ আমাদের চয়েস করতে হবে কোথায় আমরা ঘুরতে যাব। আমাদের ট্যুর প্যাকেজের বেসিক প্ল্যান অনুযায়ী রয়েছে মানালি থেকে সোলাং ভ্যালি হয়ে অটল টানেল। তবে এখানেও টুইস্ট আছে। আপনারা যদি মে মাসের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখের মধ্যে সিমলা মানালি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু রোথাং পাস খোলা থাকবে, এবং রোথাং পাস যদি খোলা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রোথাং পাস ভিজিট করতে পারেন। যদিও সেটার জন্য এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল, কারণ রোথাং পাস ভিজিট করার জন্য স্পেশাল পারমিশন বানাতে হবে, যেটি আপনার ট্যুর অপারেটরই বানিয়ে দেবে, এবং এক্সট্রা আলাদা গাড়ি দিয়ে সেই ট্যুরটি কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। এবং আপনি যদি মানালি ভ্রমণ করেন অক্টোবরের 15 তারিখের পর থেকে মে মাসের 15 তারিখের মধ্যে, তাহলে কিন্তু রোথাং পাস অন এন এভারেজ বন্ধই থাকবে। তখন আর রোথাং পাস ভ্রমণ আপনার হবে না। আমরা গেছিলাম মার্চ মাসে, তাই আমাদের রোথাং পাস ভ্রমণ হয়নি। আমরা ঘুরেছিলাম সোলাং ভ্যালি আর অটল টানেল। মানালি থেকে আমরা রওনা দিয়েছিলাম অটল টানেলের উদ্দেশ্যে, কিন্তু তার মাঝে আমরা দাঁড়াবো সোলাং ভ্যালিতে। এখানে আপনারা কিন্তু বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করতে পারেন, তার সাথে করতে পারেন প্যারাগ্লাইডিং, এবং সোলাং ভ্যালির প্যারাগ্লাইডিং কিন্তু বিশ্ববিখ্যাত। সোলাং ভ্যালিতে আছে রোপওয়ে। আপনারা চাইলে রোপওয়ে করে পাহাড়ের একদম উঁচুতে যেতে পারেন। আমরা এসে সোলাং ভ্যালিতে কিন্তু অনেক সময় কাটিয়েছিলাম। রোপওয়ে করে পাহাড়ের টপে গেলে আপনারা ওখানে প্রচুর পরিমাণে বরফ কিন্তু পেতে পারেন। রোপওয়ের চার্জ 750 টাকা পার হেড। যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন, আমরা কিন্তু যাইনি। আমরা এখানেই ভীষণ পরিমাণে মজা করেছিলাম। আমাদের দারুণ লেগেছিল সোলাং ভ্যালি। এখানে আপনারা এটিপি রাইডও করতে পারেন। যদিও এখান থেকে আমরা এগিয়ে গিয়েছিলাম অটল টানেলের দিকে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes. অটল টানেল হলো ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি চমৎকার প্রকৌশল কীর্তি, যা রোথাং পাস নিচ দিয়ে নির্মিত হয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে রোড টানেলগুলির মধ্যে একটি এবং সামরিক ও সাধারণ যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানালি থেকে লোহল স্পিতি উপত্যকার কেলংয়ের পথে রোথাং পাসের নিচ দিয়ে নির্মিত। টানেলটির দৈর্ঘ্য প্রায় 9.02 কিলোমিটার। এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়, এবং 3রা অক্টোবর 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরে অবস্থিত। কঠিন আবহাওয়া, বরফ এবং ভূতাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যেও এটি সফলভাবে নির্মাণ করা হয়েছে। এই টানেলটির নির্মাণের ফলে মানালি থেকে লোহল স্পিতি বা লে পৌঁছাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় সাশ্রয় হয়, এবং 46 কিলোমিটার পথ ছোট হয়েছে। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টানেলটি সারা বছর লাদাখের সঙ্গে সংযোগ রক্ষা করে, যেখানে আগে শীতকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। 9 কিলোমিটার দীর্ঘ এই টানেল পার করলেই আপনি পৌঁছে যাবেন এক অনন্য প্রাকৃতিক জগতের দূরপ্রান্তে। আর এই দেখুন, টানেলের অন্ধকার পেরিয়ে এক মুহূর্তেই আপনি এসে পড়লেন বরফে মোড়া পর্বতের মাঝে। এ যেন স্বপ্নের কোনো সিনেমার দৃশ্য। টানেল থেকে বের হতেই আপনাকে স্বাগত জানাবে হিমাচলের লৌহল উপত্যকার অপার সৌন্দর্য। দূরে দূরে বরফে ঢাকা পাহাড়, টাটকা হিমেল হাওয়া আর বিশুদ্ধ প্রকৃতি। এটাই আসল হিমালয়িক জাদু। এইখানে আমরা প্রচুর মজা করলাম। বরফে গড়াগড়ি কিছু মজাদার স্নো অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে মনে হচ্ছিল যেন জীবনের একটা দিন একটু থেমে গিয়েছে হাসির ভেতর। এই পুরো ট্যুরটা যদি এত সুন্দর, এত স্মুথ, ঝামেলামুক্ত হয়ে থাকে, তার পেছনে সবচেয়ে বড় অবদান একজন মানুষের, আর তিনি হলেন আমাদের ট্যুর এজেন্ট শর্মাজি। ইন্ডিয়া ট্রাভেলিং হাবের এই ট্যুর এজেন্সি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে গাইড করেছে, সাপোর্ট দিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। হোটেল বুকিং, গাড়ি, ঘোরার প্ল্যান, ফুড অপশন সবকিছু এত নিখুঁতভাবে ম্যানেজ করা ছিল, আমরা শুধুই উপভোগ করেছি। শর্মাজি সবসময় ছিলেন এক কল দূরে, যে কোনো সমস্যা বা প্রশ্নের সঙ্গে সাপোর্ট দিয়েছেন। সত্যি বলতে ওনার মতো এজেন্ট থাকলে যে কোনো ট্যুর আরও সহজ হয় আর মজাদার হয়ে ওঠে। আমাদের পক্ষ থেকে ইন্ডিয়া ট্রাভেলিং হাবের শর্মাজিকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ।
আপনারা যদি নিজের জন্য একটি দারুণ পাহাড়ি ট্যুর প্ল্যান করতে চান তাহলে ওদের সার্ভিস একবার ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আমরা রওনা দিলাম রুমের দিকে, কারণ আজকের দিনের ভ্রমণ এখানেই শেষ। ফিরে গিয়ে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হয়ে রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। শুতে যাওয়ার আগে শুধু একটাই চিন্তা ছিল, কাল আমাদের ট্যুরের শেষ দিন, আর ফিরে যেতে হবে সেই পরিচিত গন্তব্যে, নিজের শহর নিজের বাড়ি। পরদিন সকালে গাড়ি এসে আমাদের নিয়ে রওনা দিল চণ্ডীগড় স্টেশনের দিকে। সেখান থেকেই রাতের ট্রেন কালকা মেল, যেটা আমাদের চণ্ডীগড় থেকে পৌঁছে দেবে হাওড়ার দিকে। এই ভ্রমণটা আমাদের জীবনের স্মৃতির খাতায় লেখা রইল সোনালী অক্ষরে। পাহাড়, ঠান্ডা হাওয়া, বরফে খেলা আর কিছু নিখুঁত মুহূর্ত সব নিয়ে ফিরছি আমরা হৃদয়ের একটা কোণে চিরকাল আগলে রাখার জন্য। এবার বিদায়, তবে বন্ধুরা আমরা আবার ফিরব নতুন কোনো পাহাড়ের আহ্বানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন 3টা বাজে, 3টার সময় আমরা হিমাচল ক্রস করে এখন পাঞ্জাবে ঢুকবো। তো এখন খুব মন খারাপও করছে আর ভালো লাগলেও কেমন একটা লাগছে, কেন 24 থেকে আমাদের 30-এর সফর আজকে শেষ। তো আজকে 30 তারিখ থেকে আজকে আমরা রিটার্ন যাচ্ছি। তো এখন হিমাচল ক্রস করে এখন পাঞ্জাবে ঢুকছি, তো ওই জন্য একটু মন খারাপ করছে। এতদিন যাই হোক পাহাড়ের সৌন্দর্য মজা নিলাম। তো এখনও যেতে যেতে পাহাড়ের আকর্ষণীয় দৃশ্য বা সৌন্দর্য নিয়ে এখন যাচ্ছি। তো আমাদের সাথে আমাদের গাইড বলুন, ড্রাইভার বলুন, এই যে দাদা আছেন আমাদের সাথে। তো 24 থেকে 30 পর্যন্ত আমাদের ভালোই সার্ভিস দিয়েছেন। তো আমরা এই গাড়িটা নিয়ে গেছিলাম আর্টিকাতে, গাড়ির নম্বর এই। তো এইটা আছে আর্টিকাতে, আমরা টোটাল 6 জন, 2 জন বাচ্চা নিয়ে আমরা গেছিলাম। তো আজকে আমাদের রিটার্ন। তো আমরা ট্রেন আছে আমাদের চণ্ডীগড়ে। তো দাদা মোটামুটি আমাদের মানে কি বলবো আর, দারুণ, খুব ভালো সার্ভিস দিয়েছেন, খুব ভালোই সার্ভিস পেয়েছি। মোটামুটি যেখানে দাঁড়াতে বলছি সেখানে দাঁড়িয়েছেন। মোটামুটি কী বলবো, পুরো ফ্যামিলি মেম্বারের মতন আমাদের মোটামুটি সার্ভিস দিয়েছেন। তো আমরা ভাবতে পারিনি যে বাইরে এসে এই ধরনের একটা ড্রাইভার বলুন বা একটা গাইডের মতন কাউকে একজন পাবো। তো দুর্ভাগ্যবশত আমি ওনার এখনও নাম পর্যন্ত এখনও জিজ্ঞেস করা হয়নি। তো দাদা বলেই চালাচ্ছি এখন। নামটা জিজ্ঞেস করুন, ওনার সঙ্গে একটু কথা বলে দেবো। তো অমিত ঠাকুর, দাদার নাম হচ্ছে অমিত ঠাকুর। তো অমিতজির সঙ্গে মোটামুটি ভালো আমাদের সার্ভিস দিয়েছেন। তো আর আমরা এজেন্সির মাধ্যমে এসেছিলাম। তো এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান ট্রাভেলিং হাব, ওই এজেন্সিতে আমরা এসেছিলাম। সুপার সার্ভিস পেয়েছি, আর কিছু না। একদম মস্ত সুপার সার্ভিস দিয়েছে, মানে একদম ফ্যামিলির মতো। আমরা ভাবতে পারিনি যে এইভাবে বা এখানে এসে একদম পাবো। একদম আমরা খুব আনন্দিত এবং খুব ভালো, খুব ভদ্র, আমাদের পুরো ফ্যামিলির সাথে মিশে। তো আমরা যে এজেন্সিটাতে এসেছিলাম, এজেন্সিটা বেশ ভালো, ইন্ডিয়ান ট্রাভেলিং হাব, ওই এজেন্সিটাও খুব ভালো। তোমরা কীভাবে সার্ভিস পেলে? আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। এজেন্সিটা ভালো ছিল? খুব ভালো ছিল, খুব। হ্যাঁ, কিছু প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম নেই। আর আমাদের সাথে যে দাদা ছিল ড্রাইভার, খুবই ভালো, দারুণ। হ্যাঁ, বৌদি তোমার কেমন লাগলো? হে, দারুণ। তো বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না, আবার রিটার্ন যাবে মানালি? তো এর ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। তো মানালি, সিমলা, টোটাল হিমাচল যা থাকে ওদের প্যাকেজে আপনারা নিজেদের মতন বেছে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে প্যাকেজটা নিয়ে নিতে পারেন। তো চোখ বন্ধ করে আসতে পারেন, ভালো সার্ভিস পাবেন, এটাই বলার।